অন্যদিকে প্রিয়ন্তী ফ্লোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কিছু আগে হৃদ জানোয়ারের মতো মেরেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর অবচেতন মুখটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে হৃদ। এই মুখটাকে একসময় ভীষণ ভালোবাসত হৃদ, আর আজ এই মুখটাকে দেখলে হৃদের ঘৃণা লাগছে। আজ বুঝতে পারছে মনকে কষ্ট দিয়ে কতটা ভুল করেছে হৃদ। রাগে ঘৃণায় পানির জগ নিয়ে পুরো পানিটা প্রিয়ন্তীর মুখে ছুঁড়ে মারে। প্রিয়ন্তীর চোখ মেলে টিপ টিপ করে তাকিয়ে হৃদকে দেখছে। অসম্ভব রেগে আছে হৃদ, চোখ দুটো রক্ত জবার মতো লাল হয়ে আছে। প্রিয়ন্তী উঠে বসতে হৃদ প্রিয়ন্তীর চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে বলে উঠল, শুধুমাত্র তোর জন্য আমি সব হারালাম, এখন অন্য ছেলেদের সাথে নষ্টামি করিস, চরিত্রহীনা মেয়ে। হৃদের মুখে চরিত্র নিয়ে কথা বলতে প্রিয়ন্তী যেন তেলে বেগুনে জ্বলে উঠল। শরীরের সব শক্তি দিয়ে হৃদকে ধাক্কা মারে প্রিয়ন্তী। হৃদ আচমকা ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কয়েক পা পিছিয়ে যায় হৃদ। তখনই প্রিয়ন্তী দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোমার সাহস কী করে হয় আমাকে চরিত্রহীনা বলার? হ্যাঁ, আমাকে চরিত্রহীনা কে বানিয়েছে হৃদ? হ্যাঁ, কে বানিয়েছে? তুমি। তুমি বানিয়েছো আমাকে চরিত্রহীনা। আর তুমি কি চরিত্রবান? আমি যদি চরিত্রহীনা হই তাহলে তুমিও চরিত্রহীনা। বউ থাকতে কাজিনের সাথে অবৈধ সম্পর্ক করে কে তুলেছিল আগে, আমি না তুমি? তুমি আমাকে বাধ্য করেছো তোমার সাথে সম্পর্কে জড়াতে, আমি চাইনি। আর কি বললে? আমার জন্য তুমি সব হারিয়েছো? হ্যাঁ, ভুল বললে। তোমার জন্য আমি সব হারিয়েছি। আমার মাতৃত্বকে নিজের হাতে খুন করেছি, অ্যাবর্ট করতে বাধ্য করেছো তুমি, আর এখন কি বলছো আমার জন্য তোমার সব শেষ হয়ে গেছে? হৃদ প্রিয়ন্তীর কথা শুনে চুপ হয়ে যায়, কারণ প্রিয়ন্তীর প্রত্যেকটা কথা সত্যি। হৃদ চেয়ারে একটা লাথি মেরে রুম থেকে বেরিয়ে যায়। হৃদ চলে যেতে কান্নায় ভেঙে পড়ে প্রিয়ন্তী। শরীরের ব্যথায় প্রিয়ন্তী হাঁটতেও পারছে না। কোনোভাবে প্রিয়ন্তী বিছানায় বসে সাইড টেবিল থেকে পেন কিলার বের করে খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। হৃদ ড্রয়িং রুম থেকে রান্নাঘরে যায় পানি খাওয়ার জন্য। হৃদ পানির গ্লাস হাতে নিতে নিতে হঠাৎ হৃদের হাত থেকে গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। হৃদ পাশে তাকিয়ে দেখে রায়হান আহমেদ দাঁড়িয়ে আছে রক্তচক্ষু নিয়ে। মেয়েটাকে জানোয়ারের মতো মেরে এখানে এসেছো পানি খেতে? হ্যাঁ, চিৎকার করে বলতে লাগলো হৃদের বাবা। হৃদ তার বাবাকে ভয় পায় বিধায় কোনো শব্দ করে না, চুপ করে থাকে। হৃদের স্তব্ধতা রায়হান আহমেদ যেন সহ্য হচ্ছে না। তার এই ছেলের জন্য মনের মতো লক্ষ্মী মেয়েকে এ বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আর এখন প্রিয়ন্তীকে রায়হান আহমেদ সহ্য করতে না পারলেও মেয়েটাকে ছোটোবেলা থেকে দেখে আসছে। প্রিয়ন্তীকে মেয়ের মতোই দেখে, কিন্তু যখন থেকে নিজের ছেলে মেয়েটার সাথে নোংরামি শুরু করে তখন তিনি থামাতে চেয়েও পারেনি, শুধুমাত্র হৃদের মা রিয়ানা বেগমের জন্য। ছেলেটাকে লাই দিয়ে নষ্ট করে ফেলেছে। হৃদ, তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে প্রিয়ন্তীর গায়ে তুমি হাত দিবে না, আর না ওর রুমে যাবে, ওর সাথে কথা বলবে। কথাটা যেন মনে থাকে। কথাটা বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। হৃদ পানি না খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। 2 দিন পর শামসু হকের বাড়ি মনের নামে চিঠি এসেছে। চিঠি পড়ে মনের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। আবিদকে দেখাতে আবিদ বুঝতে পারল এটা কার কাজ। কনগ্রাচুলেশনস মন পাখি, তুমি চাকরি পেয়ে গেছো। দাঁড়াও, সবাইকে খুশির খবরটা দিই। আবিদ মামা মামির স্বামীর নীরবকে চাকরির খবরটা দিতে সবাই খুব খুশি হয়। মুক্তা বেগম দ্রুত রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি মুখ করায়। দেখেছ মনমা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করেছে। হ্যাঁ, এই খুশিতে আজ ভালো মন্দ খাওয়া যাক, কি বলো মুক্তা? এই শুরু হয়ে গেল তোমার খাওয়ার বায়না, তাই না? চল মনমা, রান্নাঘরে যাই। আজ তোর চাকরি পাওয়ার খুশিতে বিরিয়ানি রান্না করব। মুক্তা বেগম আর মন রান্নাঘরের দিকে যেতে নিলে কারোর গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে আলিয়া বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মনের দিকে। আলিয়া বেগমকে দেখে মনের ভয়ে হাত পা কাঁপতে লাগলো, কিন্তু পরক্ষণে ফারিহার কথাগুলো মনে পড়তে মনের চোখ মুখ স্বাভাবিক হয়ে গেল। আলিয়া বেগম মনের দিকে তেড়ে আসতে নিলে মন বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে পড়ুন আলিয়া বেগম, আর এক পাও আমার দিকে এগোনোর সাহস করবেন না। মনের কথা শুনে ওখানে দাঁড়িয়ে পড়ে আলিয়া বেগম। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মনের দিকে। কি চান আপনি? বাহ, এই কয়দিনে দেখছি তোর মুখে খুব বুলি ফুটেছে। মুখ সংযত করে কথা বলুন খালা। আবিদ প্লিজ, আজ তুমি আর এই মহিলার মধ্যে কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। মনের কথা শুনে আবিদ সম্মতি জানিয়ে চুপ করে রইল। এবার আপনি বলুন, আপনি কেন এখানে এসেছেন?
তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। আর আমি সবটা জেনেছি তোর আর জামাইয়ের ডিভোর্সের কথা। আপনাকে এখানে দেখেই বুঝতে পারছি আপনি সবটা জেনে গেছেন, বাট তাতে কিছু আমার যায় আসে না, কারণ আমি এখন বিবাহিত। এই যে আমার স্বামী আবিদ। মনকে নির্দ্বিধায় কথা বলতে দেখে আলিয়া বেগম ভেতরে ভেতরে ফুঁসতে লাগলো। আলিয়া বেগমের ইচ্ছে করছে এক্ষুনি মনের চুলের মুঠি ধরে কয়েক ঘা দিতে, কিন্তু আফজাল সাহেবের কথা মতো কাজ করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তাকে। মনমা, আবিদের তোর সম্পর্ক মেনে নিবে না কখনো। এখনও সময় আছে, ফিরে আয় আমার কাছে। কোনো দিন না। আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এরপরও যদি আপনি আমাকে জোর করেন তাহলে আমি আপনার নামে থানায় অভিযোগ করতে বাধ্য হব। মনের কথা শুনে আলিয়া বেগম আর রাগ চেপে রাখতে পারলেন না, নিজের আসল চরিত্রে ফিরে এলেন। বেশ্যা, তোরে আজ আমি মাইরা ফেলুম। তোর সাহস কী করে হয় আমার মুখের উপর কথা বলার? হ্যাঁ, আমি তোর মা, ভুলে গেছিস? তোর মনে হয় আগের মায়ের কথাগুলো মনে নাই, তাই না? আর তোর বাপের মতোই দেখছি হইছস। তোর বাপে যেমন বাইরে আর একটা বিয়া করছে, ঠিক তেমনি তুইও করছিস। অলক্ষ্মী মাইয়া, তোর জন্য আমার কত টাকা লস হয়েছে জানিস? আজ তুই আমার সাথে ফিরে যাবি, নইলে তোরে আজ আমি এখানে মেরে পুঁতে রাখবো। সে সাহস দ্বিতীয়বার করতে যাবেন না আলিয়া বেগম। আর কে মা আপনি? আপনি আমার কেউ হন না। আমার কাছে অনেক আগেই মারা গেছে। আর কি বললেন? আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, তাই তো? আমি বলবো বেশ করেছে। আপনার মতো স্ত্রী যার আছে সে কখনো সুখী হতে পারে না। আমার বাবাও পারেনি, তাই সে দ্বিতীয় বিয়ে করেছে। কি এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। বলতে বলতে আলিয়া বেগম মনে দেখে তেড়ে যেতে নীরব, সামির আর আবিদ সামনে দাঁড়িয়ে পড়ে। আর অন্যদিকে শামসু হক আর তার স্ত্রী মুক্তা বেগম হাঁ করে তাকিয়ে মা মেয়ের কথোপকথন শুনছে। এই সস আমার সামনে থেকে। আজ ওরে আমি মাইরা ফেলবো। আমার মুখের উপর কথা কয়, তর্ক করে, এত সাহস হয়ে গেছে ওর। বৃষ্টি বৃষ্টি গালিগালাজ করতে লাগলো মনকে। মন আবিদ নীরব সামিরকে সামনে থেকে সরিয়ে দিয়ে আলিয়া বেগমের মুখোমুখি দাঁড়ায়। কি করবেন আপনি? মারবেন? গায়ে হাত দিয়ে দেখুন, আমার স্বামী দেবর আপনাকে জ্যান্ত এখান থেকে ফিরে যেতে দিবে না। মনের কথা শুনে আবিদ নীরব সামিরের মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিল আলিয়া বেগম। এটা তিনজন এমন অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে যেন পারলে এক্ষুনি ওকে শেষ করে দিবে। আলিয়া বেগম একটু ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। কাজটা ভালো করলি না মন, এই শাস্তি তোকে পেতে হবে। কথাটা বলে আর না দাঁড়িয়ে দ্রুত চলে গেল আলিয়া বেগম। এদিকে নীরব আবিদ দুজনে এখনও মনের দিকে তাকিয়ে আছে। এই প্রথম নিজের জন্য লড়তে দেখল মনকে। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মন ভ্রুকুচকে বলে উঠল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা দুজন? একটা কথা বলো মন পাখি, তোমার ভিতর এত সাহস কে সাপ্লাই করলো? মন মুচকে এসে বলল, ফারিহা। বাহ, তাহলে তো শালি সাহেবাকে একটা থ্যাঙ্কস জানাতে হয় আমার মিনি বিড়াল বউকে বাঘিনী বানিয়ে দেওয়ার জন্য। ধুর, আমি রান্নাঘরে গেলাম। মামি চলুন আমরা রান্নাঘরে যাই। চল। মন যেতেই নীরব বলে উঠল, দেখলি আবিদ, বনু আগের থেকে কতটা সাহসী হয়ে গেছে। সব ক্রেডিট ফারিহার। কে রে ফারিহা? আচ্ছা, মেয়েটা কি সিঙ্গেল আছে? থাকলে ফোন নাম্বারটা দে আমাকে। সঞ্জু জানে তুই অন্য মেয়ের নাম্বার চাইছিস আমার কাছে? এই না না প্লিজ, ওকে বলিস না, তাহলে আমাকে জানে মেরে ফেলবে। আর একটা কথা, ফারিহা সিঙ্গেল নয়, মিঙ্গেল। ওর হাজব্যান্ডের নাম আয়ান। হায় দিল টুট গায়া। বুকে হাত দিয়ে বেচারা টাইপ মুখ করে বলল নীরব। সকাল থেকে ফারিহা রিতকে খাটিয়ে যাচ্ছে। রিত দাঁতে দাঁত চেপে সব কাজ করে যাচ্ছে। দুপুরে লাঞ্চ করার টাইম পর্যন্ত দেয়নি। সবাই লাঞ্চ করে কাজ শুরু করে দেয়। ফারিহা নিজের কেবিনে আয়ানকে নিয়ে লাঞ্চ করে গল্প করছে আর ল্যাপটপে রিদের উপর নজর রাখছে রিদ ঠিকমতো কাজ করছে কিনা। যখনই রিদ কোনো ভুল করছে তখনই ফারিহা রিদকে কেবিনে ডেকে ইচ্ছে মতো ঝেড়ে দিচ্ছে। বাইরের লোকের সামনে বারবার অপমানিত হয়ে রাগে দুঃখে চোখ থেকে পানি বেরিয়ে গেল। ঘরে বাইরে সব জায়গায় অশান্তি। রিদের ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। অফিস শেষ করে বাড়িতে ফিরে দেখে বাড়িতে অচেনা লোকজন। রিদ ভিতরে ঢুকতে রায়হান আহমেদ সবাইকে বলে উঠল, এই যে আমার ছেলে রিদ আর প্রিয়ন্তীর বড় ভাই। রিদ, এনারা প্রিয়ন্তীকে দেখতে এসেছে। পছন্দ হলে আজই এঙ্গেজমেন্ট করে রাখবে। প্রিয়ন্তীর বিয়ের কথা শুনে রিদের মাথা যেন ধূপ করে জ্বলে উঠল। প্রিয়ন্তী কি বিয়ের জন্য রাজি বাবা? গম্ভীর গলায় বলল রিদ। প্রিয়ন্তীর অনুমতি নিয়ে ওদের আসতে বলেছি। আর প্রিয়ন্তীর পছন্দের ছেলের সাথে বিয়েটা ঠিক করেছি রিদ। রিদ আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না। দ্রুত পায়ে হেঁটে গেল প্রিয়ন্তীর রুমে। রুমে ঢুকে রিদ ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দরজা লাগানোর শব্দ পেয়ে
প্রিয়ন্তী হৃদকে দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে হৃদকে এভাবে প্রিয়ন্তীর রুমে ঢুকতে দেখে দেখতে আসা লোকজনের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে। রায়হান আহমেদ তার ছেলের কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ওইদিকে হৃদ প্রিয়ন্তীর দিকে এগুতে এগুতে কোমরের বেল্ট খুলতে খুলতে হৃদ বলতে লাগলো, খুব শখ না তোর বিয়ে করার, তাই না? আজ আমি তোর বিয়ের শখ মিটিয়ে দেব। হৃদ বেল্ট খুলে প্রিয়ন্তীকে মারতে লাগলো। প্রিয়ন্তী হৃদকে কিছু বলছে না, মার খেয়ে কেঁদে যাচ্ছে। ফর্সা শরীরে বেল্টের দাগ স্পষ্ট ফুটে আছে। হৃদের মাথায় কাজ করছে না, অফিসের বসের যন্ত্রণা, অন্যদিকে মনের স্মৃতি হৃদকে কুরে কুরে খাচ্ছে। আর এখন প্রিয়ন্তী, সব মিলিয়ে হৃদের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। দরজায় বারবার করাঘাত আর রায়হান আহমেদের গলা পেয়ে প্রিয়ন্তী দৌড়ে দরজা খুলে দেয়। হুড়মুড় করে রায়হান আহমেদ আর রিয়ানা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে। দুজনে প্রিয়ন্তীর এই করুণ অবস্থা দেখে রায়হান আহমেদের প্রচণ্ড খারাপ লাগছে। আর রিয়ানা বেগম প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে আছে। আজ রিয়ানা বেগমের মনের কথা বড্ড মনে পড়ছে। আজ প্রিয়ন্তীকে যেভাবে মেরেছে ঠিক একইভাবে মনকেও সে তার ছেলে এভাবে মারত। হৃদ, তোমার সাহস কী করে হয় প্রিয়ন্তীর গায়ে হাত তোলার? রায়হান আহমেদ বললেন। তার আগে প্রিয়ন্তীর কাছে জানতে চাও ওর সাহস কী করে হয় বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ার? কেন? এতে সাহসের কী আছে? বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করবে, এতে তোর সমস্যা কোথায় হৃদ? সব সমস্যাই আমার, বুঝতে পেরেছো বাবা? কারণটা হলো এই মেয়েটার জন্য আমি আমার সাজানো সংসার ভেঙে চুরমার করে শেষ করে দিয়েছি, মনকে হারিয়ে ফেলেছি। আর এখনও বিয়ে করে সুখী হবে আর আমি ঘুমড়ে ঘুমড়ে মরব? তা কখনো হবে না। ওকেও ঘুমড়ে মরতে হবে, জ্বলতে হবে আমারই মতো, বুঝতে পেরেছো তোমরা? চিৎকার করে বলতে লাগলো হৃদ। না বাবু, তুই যা করছিস ভুল করছিস, সব দোষ আমার, সব ভুল আমার। বাবু, দয়া করে মেয়েটাকে আর কষ্ট দিস না। ঠিক বলেছ, সব দোষ তোমার মা, তোমার জন্য আমি সব হারিয়েছি। প্রিয়ন্তী আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। চুপ করো তোমরা সবাই। কি ভেবেছ আমি তোমাদের হাতের পুতুল যে যেভাবে পারছো আমাকে আঙ্গুলে নাচিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি কি মানুষ না? সেই ছোটোবেলা থেকে তোমরা দুজনেই আমাকে ব্যবহার করে এসেছো। শেষ পর্যন্ত আমার দুটো সন্তানকে খুন করতে পর্যন্ত বাধ্য করেছে তোমার ছেলে। আর আজ যখন আমি এই নরক থেকে বের হতে চাচ্ছি, বাঁচতে চাইছি, তখন আবার তোমার সমস্যা হচ্ছে হৃদ। আমিও মানুষ হৃদ, কোনো জড় বস্তু না যে যে যেভাবে পারবে আমাকে ব্যবহার করে যাবে। আমারও ইচ্ছে হয় সংসার করার মা ডাক শোনার, কিন্তু তুমি তা হতে দিচ্ছ না কেন হৃদ? কেন? কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে বলতে প্রিয়ন্তী জ্ঞান হারিয়ে ফেলে। আর আজ প্রিয়ন্তীর কথা শুনে রায়হান আহমেদ যেন তার ভাষা হারিয়ে ফেলেছে। তার ছেলে এত জঘন্য এটা তার জানা ছিল না। তিনি চুপচাপ প্রিয়ন্তীকে কোনো রকম ধরে বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারকে কল করে আসতে বলে। রায়হান ভাই, প্রিয়ন্তী মায়ের এই অবস্থা হলো কি করে? এক জানোয়ারের জন্য ভাই। তুমি দ্রুত মেয়েটাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো, রায়হান আহমেদ বললেন। আমি একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, প্রিয়ন্তী মা কিছুক্ষণ ঘুমাবে। আর প্রেসক্রিপশন দিলাম, ওইগুলো আনিয়ে নেবেন আর নিয়ম লিখে দিয়েছি, নিয়ম অনুযায়ী খাইয়ে দেবেন। প্রেসক্রিপশনটা রায়হান আহমেদের হাতে দিয়ে ডাক্তার চলে যেতে তিনি ওষুধ আনতে বেরিয়ে গেল। তখনই হৃদ প্রিয়ন্তীর রুমে চুপিসারে রুমে ঢুকলো। নিঃশব্দে প্রিয়ন্তীর মাথার কাছে দাঁড়িয়ে প্রিয়ন্তীকে দেখছে। খুব গিল্টি ফিল করছে হৃদ। এভাবে প্রিয়ন্তীকে মারা যে তার উচিত হয়নি এটা বেশ বুঝতে পারছে। আজ প্রিয়ন্তীর প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনেছে হৃদ। এর আগে শুনেছিল কিন্তু গায়ে মাখেনি। কিন্তু আজ বুঝতে পারছে কত বড় অন্যায় করেছে সে প্রিয়ন্তীর উপর। না, শুধু প্রিয়ন্তীর উপর নয়, মনের উপরও। একই সাথে দুটো মেয়ের জীবন নিয়ে খেলেছে সে। প্রিয়ন্তীকে স্পর্শ করার সাহস হৃদ করতে পারল না। 2 ফোঁটা চোখের পানি ফেলে বেরিয়ে গেল রুম থেকে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রিয়ন্তী এখন পুরো সুস্থ। রায়হান আহমেদ প্রিয়ন্তীর অনুমতি নিয়ে আবারও প্রিয়ন্তীর জন্য ছেলে দেখতে লাগলো। কিন্তু এবার আর হৃদ কোনো শব্দ করেনি, না কোনো অশান্তি করেছে। আজ প্রিয়ন্তীকে ছেলেপক্ষ দেখতে এসে প্রিয়ন্তীকে রিং পরিয়ে দিয়ে গেছে। ছেলেপক্ষ চলে যেতে রায়হান আহমেদ রিয়ানা বেগমকে ডেকে কিছু পেপারস এগিয়ে দিল। এগুলো কিসের কাগজ হৃদের বাপ? ডিভোর্স পেপার রিয়ানা। কথা না বাড়িয়ে ঝটপট সাইন করে দাও, বাইরে আমার উকিল দাঁড়িয়ে আছে। রিয়ানা বেগম ধূপ করে সোফায় বসে পড়লেন। রিয়ানা বেগমের মাথায় যেন পুরো পৃথিবী ঘুরছে। রিয়ানা বেগমের মনে হচ্ছে তিনি এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবেন। এদিকে হৃদ এখনও তার বাবার দিকে তাকিয়ে আছে। হৃদ বিশ্বাস করতে পারছে না তার বাবা এমন কিছু করবে। হৃদ কিছু বলতে যাবে তখনই রায়হান আহমেদ ইশারায় থামিয়ে দিলেন। মন অফিস থেকে ফিরে রুমে এসে দেখে আবিদর বিছানায় শুয়ে আছে।
মন মুচকি হেসে ব্যাগ ফাইলগুলো ড্রয়ারে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবিদ রুমের কোথাও নেই। তার 2 মিনিট পর দেখে আবিদ 2 কাপ চা আর স্ন্যাক্স নিয়ে হাজির। মন পাখি, ঝটপট চা আর স্ন্যাক্স খেয়ে নাও, তারপর তোমার অফিসের গল্প শুনবো। তা না হয় গল্প তোমায় শোনাবো, তার আগে তুমি বলো আজ সারা দিনে মাত্র 2 বার কেন কল দিলে আমাকে? মুখ ভার করে বলল মন। আবিদ মনকে কোলে বসিয়ে গলার ঠোঁটের স্পর্শ দিয়ে বলে উঠল, ক্ষমা করো মন পাখি, আজ দোকানে প্রচুর ভিড় ছিল, তার উপর বলতে গিয়ে থেমে যায় আবিদ। কি হলো, কথাটা শেষ করো। মানে কি? কথাটা বলার পর মনের টনক নড়ে উঠল, সাথে সাথে আবিদের দিকে ঘুরে তাকায় মন। সত্যি করে বলো আবিদ, আজ কী হয়েছে? তোমার বাবা এসেছিল? আব্বু আজ দোকানে এসে মামা আর আমাকে বেশ শাসিয়ে গেছে যাতে আমাকে ও বাড়ি ফিরে যাই। মন খারাপ করে বলল আবিদ। তুমি কি চাও আবিদ? ফিরে যেতে চাও তোমার পরিবারের কাছে? তাহলে আমি বাধা হব না তোমার। তুমি নিশ্চিন্তে ফিরে যেতে পারো তোমার পরিবারের কাছে। মনের কথা শুনে মুহূর্তে আবিদের চোখ মুখের রং পাল্টে গেল। আবিদের মুখের দিকে তাকাতে মনের চোখ মুখ ভয়ে যেন শুকিয়ে গেছে কয়েক মুহূর্তে। আবিদ মনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, ভুলেও নিজের থেকে আমাকে দূরে সরানোর চিন্তা মাথায় এনো না মন পাখি। তাহলে আমি এবার আর চুপ থাকবো না, সব জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেব। আর কান খুলে শুনে রাখো, আমি না তোমাকে ছেড়ে দিব আর না তোমাকে ছেড়ে যেতে দিব, কারণ এখন তোমার উপর বৈধ অধিকার আছে আমার। তাই আর কখনো এই কথাগুলো বলার সাহস করবে না মন পাখি। মন শুকনো ঢোক গিলে মাথা নাড়ালো। মন আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ খেয়ে নিল। তখনই দরজাকেও নক করতে মন আবিদের কোল থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মন, মা ভিতরে আসবো? শামসু হক বলল। কি বলছেন মামা? আসুন ভিতরে আসুন প্লিজ। শামসু হক ভিতরে ঢুকে মন চেয়ারটা এগিয়ে দেয় বসার জন্য। মামা বসে কথা বলুন। মন মা আর আবিদ, তোমাদের একটা কথা বলার জন্য এসেছি। বলুন মামা, কি বলবেন? আবিদ আর মন মা, আমাকে তোমরা ভুল বোঝো না, কিন্তু কথাটা তোমাদের বলতে হচ্ছে। শামসু হকের কথা শুনে মনের ভয় হচ্ছে, এটা ভেবে যে এ বাড়ি থেকে চলে যেতে না বলে। বলুন মামা, কি বলবেন? বলছিলাম যে তোমরা কিছুদিনের জন্য কোথাও থেকে ঘুরে এসো, কারণ তোমার বাবা তোমাদের উপর নজর রাখার জন্য লোক লাগিয়েছে। শামসু হকের কথা শুনে আবিদের চোখ মুখ শক্ত হয়ে এলো। নিজের বাবার প্রতি ঘৃণাটা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর আগে মনের মা আলিয়া বেগমের সাথে প্ল্যান করে কয়েকবার যে মনকে ওর থেকে সরাতে চেয়েছিল, এটা আবিদ জেনে যাওয়ার পর নিজের বাবার প্রতি ঘৃণা জন্মালো। আর আজ মামার কথা শুনে ঘৃণা যেন আরও বেশি হলো। মন এবার বলে উঠল, মামা আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। মন মা, তোমরা আমাকে ভুল বোঝনি তো? শামসু হক বলল, না মামা, আপনাকে ভুল বোঝার প্রশ্নই আসে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর আবিদ সবটা সামলে নেব। আচ্ছা মা, তাহলে তোমরা গল্প করো। আমি সামিরাকে সামলায়, মেয়েটা তোমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে। মামা, আপনি সামিরাকে আমার কাছে পাঠিয়ে দিন দয়া করে। ওকে সারাদিন না দেখতে পেয়ে আমার মনটাও আনচান করছে। আচ্ছা মা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। শামসু হক চলে যেতে মন ফোন বের করে ফারিহার নাম্বারে ডায়াল করে। একবার বাজতে ফারিহা কল রিসিভ করে। মন সবটা ফারিহাকে জানায়। ফারিহা কিছুক্ষণ চুপ থেকে মনকে বরিশাল আসতে বলে। মন রাজি হয়ে যায়। ফারিহার সাথে কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয় মন। কি বলল শালিকা? আবিদ জিজ্ঞেস করলো। রুমে গিয়ে জামা কাপড় প্যাক করে নাও, কাল সকাল সকাল আমরা বরিশালের উদ্দেশ্যে বের হব। কিন্তু টিকিট তো কাটা হয়নি, যাব কি করে? অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিবে ফারিহা, আমরা সেই গাড়িতে যাব, বুঝলে? এখন কথা না বেরিয়ে রুমে যাও, আর আমি মামা মামিকে কাল যাওয়ার কথা জানিয়ে দিয়ে আসি। ওকে মহারানী, আপনি যা বলবেন তাই হবে। আবিদ মনের গালে টুপ করে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মন রাতে খাওয়ার টেবিলে মামা মামিকে সবটা বলে তারা রাজি হয়ে যায়। তবে শর্ত একটা, ঝামেলা মিটে গেলে আবার এই বাড়িতে ফিরে আসতে হবে। মন আবিদ দুজনে রাজি হয়ে যায়। রাতে খেয়ে দুজনে রুমে ঘুমিয়ে পড়ে। আর মন সামিরাকে মন ভরে আদর করে নেয়। পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে মন আবিদ রেডি হয়ে নাস্তা করে সবাইকে বিদায় নিয়ে ফারিহার পাঠানো গাড়িতে উঠে বসে। 2 ঘন্টায় মন আবিদ বরিশাল পৌঁছে যায়। ফারিহার ইনস্ট্রাকশন অনুযায়ী ড্রাইভার মন আবিদকে ফারিহার বাড়িতে নিয়ে আসে। ফারিহা আর আয়ান দুজনে মন আর আবিদকে ওয়েলকাম করার জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। মন আবিদকে আসতে দেখে ফারিহা দৌড়ে মনকে জড়িয়ে ধরে। আর আয়ান আবিদ দুজনে হ্যান্ডশেক করে। কেমন আছিস তোরা?
জিজু কেমন আছেন? ফারিহা বলল, এই তো ভালো শালিকা, তুমি কেমন আছো? আর আপনি কেমন আছেন মিস্টার আয়ান? আবিদ জিজ্ঞেস করল। এই তো আপনার শালিকা যেমন রেখেছে তেমন আছি মিস্টার আবিদ, আরও চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল আয়ান। তাই না জিজু, মন ভিতরে চল। জার্নি করে এসেছিস, এখন নিশ্চয়ই টায়ার্ড আছিস, ফ্রেশ হয়ে নাস্তা করে রেস্ট নিবে, চলো ভিতরে। আয়ান আর কিছু বলার সাহস করল না, কারণ ফারিহার রাগ সম্পর্কে আয়ান খুব ভালো করেই জানে। ফারিহা মন আবিদকে রুম দেখিয়ে দেয়। মন আবিদ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে বিশাল আয়োজন করা হয়েছে। ফারিহা আবিদকে ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে, আর অন্যদিকে মন আবিদের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। অন্যদিকে আয়ান ভেতরে ভেতরে ফুঁসছে। ফারিহা আয়ানের মুখ দেখে বেশ মজা পাচ্ছে। আয়ানকে আরও জ্বালানোর জন্য ফারিহা আবিদকে নিজ হাতে খাওয়াতে লাগলো। মন বেশ বুঝতে পারছে ফারিহা আয়ানকে জ্বালানোর জন্য ফারিহা এমনটা করছে। মন আয়ানের পাশে বসে আস্তে করে বলে উঠল, জিজু, ফারিহা আপনাকে জ্বালানোর জন্য এমনটা করছে, তাই প্লিজ এখন শান্ত থাকুন। মানে তুমি সবটা জানো? অবাক হয়ে বলল আয়ান। ওহ জিজু, আপনি এখনও ফারিহাকে চিনতে পারলেন না? কিছুক্ষণ আগে যে ওকে টিস করে কথা বলছিলেন ভুলে গেছেন? ও তার প্রতিশোধ নিচ্ছে। আয়ান এবার বুঝতে পারল ফারিহা কেন এমনটা করছে। শালি সাহেবা, আপনার বান্ধবী তো পুরাই একটা বোম। এখন বুঝতে পারলেন? আবিদ মন ফারিহা আয়ানের খাওয়া শেষ হওয়ার পর ওদের গেস্ট রুমে পাঠিয়ে দেয় রেস্ট নিতে। দুপুরে লাঞ্চ করার সময় ফারিহা তার বাবা ফারুক খানের সাথে আবিদের পরিচয় করিয়ে দেয়। আবিদের ব্যবহার, শিক্ষাগত যোগ্যতা দেখে ফারিহার বাবার বেশ ভালো লাগে। তিনি আবিদকে তার অফিসে চাকরির অফার করে। আবিদ প্রথমে না করতে চেয়েও করল না, কারণ ফারিহার বাবা আবিদকে রিকোয়েস্ট করে। আবিদ রাজি হয়ে যায়। মোহন আর জিজু আগামীকাল রেডি থেকো, কাল থেকে তোমরা দুজনেই আমার সাথে অফিসে যাবে। কিন্তু মন বলে উঠল, কোনো কিন্তু নয় মন, আর শোন, কাল একজনের মুখোমুখি হবি, সো গেট রেডি ফর টুমোরো, কারণ কাল ধামাকা হবে, কারো কারো হুশ উড়ে যাবে তোদের দেখে। কথাটা বলে রহস্যময় হাসি দিল ফারিহা। পরের দিন সকালে ফারিহা, মন, আয়ান, আবিদ নাস্তা করে নিয়ে ফারিহা মন আর আবিদকে রেডি হতে বলে। মন বোরকা পরে আসলে ফারিহা মনকে থামিয়ে দিয়ে বলে, মন বেবি, আমাদের অফিসের কিছু রুলস আছে, তোকে সেই রুলস অনুযায়ী চলতে হবে, তবে হ্যাঁ শালীনতা রেখে। ওকে, তুই আমার সাথে আয়। ফারিহা মনকে নিজের রুমে নিয়ে এসে কাবার্ড খুলে দেয় মনের সামনে। এখান থেকে কোনো ড্রেস চুজ কর মন, তোর আর আমার ড্রেসের সাইজ একই, তাই তোর পরতে প্রবলেম হবে না। ওকে, বাট তুই চুজ করে দে ফারিহা। ওকে। ফারিহা মনকে অফ হোয়াইট কালার একটা গাউন বের করে দেয়, সাথে ম্যাচিং হিজাব। মন গাউন আর হিজাবটা পরে আসে। তারপর ফারিহা মনকে হালকা সাজিয়ে দেয়। ফারিহার গোল্ডের রিচওয়াচটা মনের হাতে পরিয়ে দেয়। এই ফারিহা, কী করছিস? তোর এত দামি রিচওয়াচ আমাকে কেন পরালি? কারণ এটা আজ থেকে তোর। ধরে নে এটা আমার থেকে আমার বেষ্টুকে উপহার দিলাম। তাই আর যখন তন্নি শুনবে তুই আমাকে এত ভালোবাসিস, তখন তো ও জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। হি হি করে হেসে দিল। অমনি ওকে নিয়ে ভাবতে হবে না, ওর সাথে কথা হয়েছে, ঢাকা থেকে খুব তাড়াতাড়ি আসছে এখানে। বাহ, তাহলে তো খুব ভালো হবে। এখন চল, অফিসে যেতে হবে। আমি তো রেডি, বাট তোকে রেডি করতে গিয়ে লেট হয়ে গেল। চল। ফারিহা মন সিঁড়ি দিয়ে নেমে আসার সময় আবিদ মনকে দেখে চোখ ফিরাতে পারে না। অফ হোয়াইট কালার গাউন, তার উপর ছোট ছোট স্টোনের কাজ, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব মিষ্টি দেখতে লাগছে মনকে। জিজু, আর কতক্ষণ এভাবে হ্যাঁ করে তাকিয়ে থাকবেন? ফারিহা জিজ্ঞেস করলো। অনন্তকাল শালিকা। কি? ফারিহার চিৎকার শুনে আবিদের ধ্যান ভাঙে। বেশ লজ্জা পায় দুজনে। ফারিহা ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে, আর আয়ান চলে যায় নিজের অফিসে। সবার আগে অফিসে এসে রিত তার কাজে লেগে পড়ল। ফারিহা প্রত্যেকটা দিন এক গাদা করে ফাইল রিতকে চেক করতে দেয়। রিত যথাসম্ভব চেষ্টা করে কাজগুলো কমপ্লিট করার, কিন্তু তা কোনোভাবে সম্ভব হয় না, কেননা 3 দিনের কাজ কোনো মানুষের পক্ষে একদিনে করা সম্ভব নয়। আর রিদের বেলায়ও তাই। আর পুরস্কারস্বরূপ বস অর্থাৎ ফারিহার কাছে বকা খেতে হয়। তাই রিদ এখন সকাল সকাল অফিসে এসে কাজে লেগে পড়ে। একে একে অফিসের সব স্টাফ এসে কাজে লেগে যায়। তখনই ফারিহা মন আর আবিদকে নিয়ে অফিসে ঢুকে। সবাই ফারিহাকে দেখে গুড মর্নিং জানায়, আর অবাক চোখে ফারিহার সাথে অচেনা মানুষদের দেখে অবাক হয়। ফারিহা কেবিনে গিয়ে ম্যানেজারকে কেবিনে আসতে বলে। মে আই কামিং ম্যাম? ম্যানেজার বলল। ইয়েস। ডেকেছেন ম্যাম? আঙ্কেল আবার ম্যাম বলছেন?
খানিকটা রেগে বলল ফারিহা। সরি মামুনি, আর ভুল হবে না। আঙ্কেল, পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আবিদ আর মুন। ওরা আজ থেকে এই কোম্পানিতে জব করবে। আব্বু আপনাকে নিশ্চয়ই সবটা জানিয়ে দিয়েছে? জি মামুনি, বড় স্যার আমাকে ফোন করে সবটা জানিয়েছে। আমি আগে থেকে ওনাদের কেবিন রেডি করে রেখেছি। আঙ্কেল, আমি কিছুদিনের জন্য অফিসে আসব না। ততদিন মুন আমার পজিশনে থাকবে, আর আমি যখন আসব তখন ওকে অন্য কেবিনে শিফট করে দেবেন। ওকে? ওকে মামুনি। আপনি বাইরে গিয়ে সকাল স্টাফদের এক জায়গায় হতে বলুন। আমি আজ ওদের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে মামুনি। ফারিহার কথা মতো ম্যানেজার সকলকে ডেকে এক জায়গায় হতে বলে। তখনই ফারিহা কেবিন থেকে বেরিয়ে আসে। মন আর আবিদ। হৃদ হঠাৎ মুনকে দেখে যেন আকাশ থেকে পড়ল। চোখ মুখ শুকিয়ে গেছে মুনকে দেখে, তাও এই রূপে। হৃদের চোখ যেন মনের উপর থেকে নড়ছে না। ফারিহা আবিদ দুজনে তা খেয়াল করল, কিন্তু কিছু বলল না। সবাইকে এখানে একসাথে ডাকার কারণটা হলো, এরা পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে মিনময়ী ইয়াসমিন মুন, আর ওনার নাম আমিনুল ইসলাম আবিদ। আজ থেকে দুজনে আপনাদের সাথে একই অফিসে কাজ করবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ইয়েস ম্যাম, সবাই একসাথে বলে উঠল, শুধু হৃদ বাদে, কারণ হৃদ এখনও তার হুঁশে ফেরেনি। গ্রেট, তাহলে যে যার কাজে যান। আর মিস্টার হৃদ, কিছুক্ষণ পর আমার কেবিনে আসবেন। কথাটা বললে ফারিহা চলে গেল। আর মন আবিদ দুজনে হৃদকে না দেখার ভান করে ফারিহার পিছু পিছু চলে গেল। ওরা যেতে হৃদ চেয়ারে ধূপ করে বসে পড়ে। দু চোখ পানিতে টলমল করছে। হয়তো মনকে হারিয়ে ফেলার কারণে তার চোখে বৃষ্টি নেমেছে। হৃদের বুকের ভিতর প্রচণ্ড ব্যথা অনুভব করছে। চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। হয়তো এটাই নিয়তি। হৃদ চোখে মুখে পানি দিয়ে ফারিহার কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করে। কামিং। ফারিহার পারমিশন পেয়ে হৃদ ভিতরে ঢুকে দেখে মন তাদের বসের চেয়ারে বসে আছে। হৃদের কিছুটা অস্বস্তি হচ্ছে, কারণ সামনে তার এক্স ওয়াইফ আর তার বর্তমান স্বামীকে দেখে হৃদের মোটেও ভালো লাগছে না। হৃদের ইচ্ছে করছে আবিদ নামক আপদটাকে এক্ষুনি খুন করে দিতে, কিন্তু এটা অসম্ভব। মিস্টার হৃদ, আপনাকে যে কারণে ডাকা, আজ থেকে মন আপনাদের নতুন বস। আমি কিছুদিন ছুটিতে থাকব, তবে মাঝে মাঝে অফিসে এসে আপনাদের কাজ দেখে যাব। আর জিজু, উনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দেখবে। ওকে ম্যাম, ঠান্ডা গলায় বলল হৃদ। ওকে, এখন আপনি আমাদের জন্য কফি পাঠিয়ে দিন, ফারিহা বলল। শিওর ম্যাম। হৃদ এক ঝলক মনের দিকে তাকিয়ে কেবিনের বাইরে চলে গেল। হৃদ আজ মনের চোখে মুখে কোনো ভয় বা অস্বস্তি দেখেনি, যেটা ওর ভিতরে প্রকাশ পাচ্ছিল। হৃদ বাইরে এসে 3 কাপ কফি বানিয়ে বসের কেবিনে দিয়ে নিজের ডেস্কে চলে আসে। কিছুতেই কাজে মন দিতে পারছে না। হৃদ বারবার হৃদের চোখের সামনে ভেসে উঠছে মন আবিদকে জড়িয়ে ধরে আছে। আবিদ মনকে ছুঁয়ে দিচ্ছে হৃদের কল্পনায়। হৃদ বিড়বিড় করে বলে উঠল, মন আমার বউ, শুধু আমার বউ। ওর উপর শুধু আমার অধিকার, আর কারো না। এখনও সাইন করনি কেন রিয়ানা? আমার কাছে অনন্ত সময় নেই তোমাকে দেওয়ার, রাহেন আহমেদ বললেন। হৃদের বাপ, তুমি সত্যি ডিভোর্স চাও আমার কাছে? রিয়ানা বেগম জিজ্ঞেস করলেন। হ্যাঁ চাই। এমন নিচু প্রকৃতির মহিলার সাথে আমি আর থাকতে চাই না। রিয়ানা বেগম গতকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে, কেঁদে যাচ্ছে, কিন্তু তাতে রাহেন আহমেদের বিশেষ কিছু যায় আসে বলে মনে হচ্ছে না। তিনি প্রিয়ন্তীর বিয়ে নিয়ে ব্যস্ত। ছেলে পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব চায় মেয়েকে বউ করে নিয়ে যেতে, এতে প্রিয়ন্তীর কোনো আপত্তি নেই। আর না হৃদের। হৃদ সেদিনই প্রিয়ন্তীকে মন থেকে মুক্ত করে দিয়েছে। হৃদ প্রিয়ন্তীর সাথে কথা বলে শিওর হয়ে নেয় যে প্রিয়ন্তী প্রেগনেন্ট না। প্রেগনেন্সির কথাটা পুরোটাই মিথ্যে ছিল। হৃদ এবার আর রেগে যায়নি প্রিয়ন্তীর উপর, বরং চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। রাহেন আহমেদ আলমারি থেকে টাকা বের করতে করতে রিয়ানা বেগমের উদ্দেশ্যে বলতে লাগলেন, রিয়ানা, সময় নষ্ট করো না, দ্রুত সাইনটা করে দাও। কেন বুঝতে পারছো না? আমি আর তোমার সাথে থাকতে চাই না। দোষটা কি আমার? হৃদের বাপ কাতর চোখে তাকিয়ে বলল রিয়ানা বেগম। সব দোষ তোমার রিয়ানা। না ছেলেকে মানুষ করতে পেরেছ, আর না নিজে মানুষের মতো কোনো কাজ করেছ। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো রিয়ানা? তোমাকে বিয়ে করা। না, তোমার রূপে মোহিত হয়ে তোমায় বিয়ে করতাম। কথাটা বলে রাহেন আহমেদ রুম থেকে বেরিয়ে গেল। রিয়ানা বেগম ফ্লোরে বসে হাও মাও করে কাঁদতে লাগলো। এইটাই তোর ধামাকা ফারিহা? মন জিজ্ঞেস করলো। কেন, তোর এই ধামাকা পছন্দ হয়নি? ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো ফারিহা। তখনই আবিদ মনের কোমর জড়িয়ে ধরে ফারিহাকে বলে, নো শালিকা, ধামাকাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমি তো চেয়েছিলাম ওই জানোয়ারটার সাথে আমার দেখা হোক। ওকে ওর প্রাপ্য শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না।
ওহো চিল জিজু, চিল। এখন তোমরা এই অফিসে জব করবে, আর তোমাকে বিশেষ কিছু করতে হবে না, কারণ হৃদ যখনই তোমাদের দুজনকে দেখবে তখন ও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, বুঝলে? একদম। আবিদ মনকে জড়িয়ে ধরে আছে এমন সময় হৃদ পারমিশন না নিয়ে কেবিনে ঢুকে আবিদ আর মনকে কাছাকাছি দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। মনের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে হৃদ। মনে হয় এখনই দুজনকে ভস্ম করে দিবে। তখনই ফারিহা হৃদকে দেখে প্রচণ্ড রেগে যায়। হাউ ডেয়ার ইউ মিস্টার হৃদ, আপনার সাহস কী করে হয় আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে প্রবেশ করার? আপনি জানেন এই বেয়াদবির জন্য আমি আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারি। হৃদ এবার বুঝতে পারল রেগে হুট করে এভাবে বসের কেবিনে ঢোকা মোটেও ভালো হয়নি। হৃদের ভয় হতে লাগলো এটা ভেবে সত্যি যদি ফারিয়া চাকরি থেকে বের করে দেয়। সরি ম্যাম, মাথা নিচু করে বলল হৃদ। সরি ফর হোয়াট মিস্টার হৃদ? এর শাস্তি তো আপনাকে পেতেই হবে, তাই না মন বেবি? মনকে উদ্দেশ্য করে বলল ফারিহা। ইয়েস জানো। তো কি শাস্তি দেওয়া যায় বলতো? একটা কাজ কর ফারিহা, পুরো অফিসের পরিষ্কার করার দায়িত্ব আজ মিস্টার হৃদকে দে। বাঁকা হেসে বলল মন। ও গ্রেট আইডিয়া। ওকে মিস্টার হৃদ, আপনার শাস্তিটা তো শুনে নিয়েছেন, নাও কাজ শুরু করে দিন। হৃদ রাগে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। মন যে এতটা পাল্টে গেছে এটা দেখে হৃদ সহ্য করতে পারছে না। আর আজ এমন অপমান। রাগে দুঃখে হৃদের ইচ্ছে করছে এখনই মনকে ঠাটিয়ে থাপ্পড় মারতে। বিয়ে হয়েছে বলে এতটা পাল্টে যাবে? গেট লস্ট মিস্টার হৃদ। হৃদ আর এক মুহূর্ত দেরি না করে কেবিন থেকে বেরিয়ে যায়। হৃদ বাইরে এসে 3 গ্লাস পানি খেয়ে নেয়। রাগে পুরো গা জ্বলে যাচ্ছে হৃদের। কিছুক্ষণ পর দারোয়ান এসে হৃদের হাতে ঝাড়ু বালতি ধরিয়ে দিয়ে চলে যায়। সব স্টাফদের নজর হৃদের উপর। হৃদের রিয়াকশন বোঝার চেষ্টা করছে সবাই। হৃদ বুঝতে পারছে এই কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। হৃদ পুরো অফিস ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে। আবিদ, ফারিহা, মন 3 জনে মিলে ল্যাপটপে দেখছে। এই জানোয়ারকে তো আমি ছাড়বো না শালিকা। আমার মন পাখিকে কষ্ট দেওয়ার শাস্তি তো আমি ওকে দিব, আবিদ বলল। আবিদ বসা থেকে উঠে কাউকে ফোন করে। 2বার রিং বাজতে কল রিসিভ করে। হ্যালো, আবিদ বলছে। হ্যালো আবিদ, কেমন আছিস? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু তোকে আমার প্রয়োজন। বরিশাল চলে আয়, কাজ আছে। ওকে বাট তোকে একটা কথা জানানোর আছে। কি কথা? আঙ্কেল গতকাল অনেক লোকজন নিয়ে এসেছিল তোদের খোঁজ করতে। তোদের না পেয়ে যা নয় তা ব্যবহার করেছে। মামুর সাথে খুব মিসবিহেভ করেছে। আর হ্যাঁ, ওই মহিলাও এসেছিল। পুরো ঘর তন্ন তন্ন করে তোদের খুঁজছে। নীরবের কথা শুনে আবিদের রাগে গা জ্বলে যাচ্ছে। তার বাবা যে এতটা নিচে নামতে পারে এটা জানা ছিল না। নীরব, মামাকে বলিস বাবার হয়ে আমি তাদের কাছে ক্ষমা চাইছি। ধুর শালা, কী বলিস এইসব? আচ্ছা শোন, আজ তো আর ডিরেক্ট বাস নেই। আমি আগামীকাল সকালে চলে আসব। আমি অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, পৌঁছে ফোন করিস। ওকে দোস্ত, ভালো থাকিস। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফিজ। কল ডিসকানেক্ট করে আবিদ জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে চেয়ারে বসে পড়ে। মন, ফারিহা দুজনে চুপ হয়ে আছে আবিদের গম্ভীর মুখ দেখে। কিছুক্ষণ চুপ থেকে মন বলে উঠল, কি হয়েছে আবিদ? কি আর হবে? আব্বু নীরবের মামার বাসায় গিয়ে যা তা ব্যবহার করে গেছে, সাথে তোমার মাও। মা? গাইজ, এখন এইসব নিয়ে ভেবো না। আন্টি আর আঙ্কেলকে পরে সামলে নিতে পারবে। এখন ওখানে যাওয়া তোমাদের উচিত হবে না। হ্যাঁ আবিদ, ফারিহা ঠিক বলেছে, তুমি শান্ত হও। দুপুরে লাঞ্চে ফারিহা হৃদকে দিয়ে ওদের লাঞ্চ বাইরে থেকে আনায়। হৃদ দাঁতে দাঁত চেপে ফারিহার অর্ডার মতো কাজ করে। হৃদকে সামনে দাঁড় করিয়ে ফারিহা, মন, আবিদ খেতে লাগলো। ফারিহা মনকে খাইয়ে দিচ্ছে, আবার মন আবিদকে খাইয়ে দিচ্ছে। এইসব দেখে হৃদের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। মন হৃদকে দেখে বেশ মজা পাচ্ছে। ওকে একটা বছর যে নরক যন্ত্রণা সহ্য করেছে, আর এটুকু যন্ত্রণা তো কিছুই না। মন হৃদকে জ্বালানোর জন্য আবিদের ঠোঁটে লেগে থাকা খাবার হাত দিয়ে যত্ন সহকারে মুছে দিয়ে খাইয়ে দিতে লাগলো। হৃদ আর সহ্য করতে না পেরে ফারিহাকে বলে উঠল, ম্যাম আমি কি এখন যেতে পারি? না মানে ডেস্কে অনেক কাজ জমা হয়ে আছে। আমি কি আপনাকে যেতে বলেছি মিস্টার হৃদ? নো ম্যাম। তাহলে যেভাবে দাঁড়িয়ে আছেন ওভাবে দাঁড়িয়ে থাকুন। আমাদের লাঞ্চ করা শেষ হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করবেন, বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। ফারিহা, মন, আবিদের খাওয়া শেষ হবার পর হৃদ টেবিল পরিষ্কার করে বেরিয়ে যায়। দোস্ত, আজ এ পর্যন্তই হৃদকে শাস্তি দেওয়া। আগামীকাল থেকে তুই নিজের হাতে হৃদকে শাস্তি দিবি, বুঝতে পেরেছিস? ফারিহা বলল।
ওকে, বাট আবিদ ও কী করবে? মন জিজ্ঞেস করলো। জিজুকে নিয়ে তুই টেনশন করিস না, কারণ জিজু কাল থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সামলাবে। বলতে পারিস হৃদের সিনিয়র হয়ে যাবে। গ্রেট, তাহলে দুদিক থেকে চাপ পড়বে হৃদের উপর। একদম। মন আয়, তোকে কাজগুলো বুঝিয়ে দিই। আজমির, আবিদ আর ওই মেয়েটা ওখানে নেই মানে কোথাও পালিয়ে গেছে। খোঁজ লাগা যত তাড়াতাড়ি সম্ভব, আফজাল সাহেব বলল। জি আপু, কিন্তু ওরা এই এলাকায় নেই আপু, থাকলে আমি খবর পেতাম, আজমির বলল। ওই মেয়েটার মাকে খবর দাও আজমির। ওই বাজে ঝগড়াটে মহিলাকে কেন রাখবো আপু? আজমির, তোমার সাহস তো কম না, আমাকে পাল্টা প্রশ্ন করো, চিৎকার করে বলল আফজাল সাহেব। সরি আপু, আমি ওনাকে এখনই ডেকে পাঠাচ্ছি। 30 মিনিট পর আলিয়া বেগম এসে হাজির হলো। ভাই সাহেব, আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনার মেয়ের কোনো খবর পেয়েছেন? পেলে তো আর আপনাকে কষ্ট করতে হতো না। ওর চুলের মুঠি ধরে আমি আপনার পায়ের কাছে ফেলতাম। বাজে কথা রাখুন। আপনার একটা ছেলে আছে না? কি যেন নাম? মৃন্ময় নাম ভাই সাহেব। হ্যাঁ, মৃন্ময়। ওকে জিজ্ঞাসা করেছেন ওর বোন কোথায় আছে এটা জানে কি না? না ভাই সাহেব, ওকে তো কিছু জিজ্ঞাসা করিনি, কারণ ও তো জানে না মন খুলনা আছে। ভুল জানেন আপনি। মানে? আপনার ছেলে আগে থেকে জানে ওরা খুলনা আছে আর ওদের সাথে দেখাও করেছে। আপনি ঠিক বলছেন তো ভাই সাহেব? আপনার কি মনে হয় আমি গুলতানি মারছি? খানিকটা রেগে বলল আফজাল সাহেব। মাফ করবেন ভাই সাহেব, আমি এটা বলতে চাইনি। আচ্ছা, আমি আজ মৃন্ময়ের কাছে জানতে চাইব ও মনের বিষয়ে কিছু জানে কি না। ভালো করে জিজ্ঞাসাবাদ করুন, না হলে পরে যদি জানতে পারি মৃন্ময় সবটা জানে আর আপনারা কিছু জানেন না, তাহলে বাকিটা বলতে না দিয়ে আলিয়া বেগম বলে উঠল, না না ভাই সাহেব, আমি দেখছি কি করা যায়, এখন আমি আসছি। আলিয়া বেগম দ্রুত আফজাল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে যায় মৃন্ময়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। বাহ, সাইন করে দিয়েছো, বেশ। যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আগামীকাল তোমাদের বাড়ি দিয়ে আসবো। পেপারসগুলো আলমারিতে তুলতে তুলতে বলল রায়হান আহমেদ। রিয়ানা বেগম চুপ হয়ে আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এত বছরের সাজানো সংসার এক নিমিষে ভেঙে গেল। মাত্র এই কয়দিনে রিয়ানা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। রিয়ানা বেগমের এখন বারবার মনের কথা মনে পড়ছে। কতটা অত্যাচার করেছিল মেয়েটার উপর, গায়ে হাত তোলা থেকে শুরু করে খেতে না দেওয়া পর্যন্ত, সাথে অকথ্য ভাষায় গালাগাল করা সব করেছে, এমনকি ডিভোর্স পর্যন্ত করিয়েছে। নিজের সংসার থেকে চলে যেতে বাধ্য করেছেন তিনি। এখন বুঝতে পারছে রিয়ানা বেগম সে কত বড় ভুল করেছে। ও, আর একটা কথা বলা ছিল রিয়ানা, আগামীকাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ? সেটা না হয় কালই দেখতে পাবে। রায়হান আহমেদ আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলেন। অন্যদিকে হৃদ ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে আছে, সেটা রায়হান আহমেদের চোখে পড়ে। হঠাৎ ছেলেটার কি হলো? সে আসলো আর এখনও বের হলো না। হৃদের বাবা ছেলে যতই ঘৃণা করুক না কেন, নিজের সন্তান বলে কথা, কষ্ট তো পাচ্ছে নিজেও। ছেলের সাথে সেদিনের পর কথা বলা বন্ধ করে দিলেও আজ মনে হচ্ছে হৃদের সাথে কথা বলতে হবে তাকে। রায়হান আহমেদ হৃদের দরজায় কয়েকবার ডাকাডাকি করার পর হৃদ দরজা খুলে দেয়। হৃদের চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। হৃদ যে এতক্ষণ কেঁদেছে এটা হৃদের বাবার আর বুঝতে বাকি নেই। আচমকা হৃদ তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রায়হান আহমেদ তার ছেলের এই রূপ দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না তার ছেলের কি হয়েছে, হঠাৎ এই রূপে কেন। তিনি রাগ অভিমান ভুলে গিয়ে হৃদের মাথায় হাত দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আমার হৃদের? বাবাকে বলবে না? বাবা, মন বিয়ে করেছে বাবা। আমি কিছুতেই ওকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। কোনো রকম কান্না চেপে ভাঙা গলায় বলল হৃদ। হৃদের কথা শুনে রায়হান আহমেদ মনের জন্য কিছুটা নিশ্চিন্ত হলো। এটা ভেবে যে মেয়েটা হয়তো এবার সুখের মুখ দেখবে। কিন্তু ছেলের এই ভাঙাচোরা অবস্থা দেখে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু এখানে ছেলেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। হৃদ, কি হয়েছে সবটা আমাকে খুলে বলো প্লিজ। হৃদ একটু দম নিয়ে সবটা বলে রায়হান আহমেদকে। ওহ, তার মানে মুন্মা আর ওর হাজব্যান্ড একই অফিসে আছে বর্তমানে? মাথা নাড়ল হৃদ। হৃদ, এখন কেঁদে কোনো লাভ হবে না, কারণ তুমি যা যা করেছো তার শাস্তি তুমি অবশ্যই ভোগ করবে। কিন্তু এখন পরিস্থিতির দিকে নজর দেওয়া তোমার ঠিক হবে না। তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো হৃদ, এভাবে ভেঙে পড়ো না। যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর কিছু খেয়ে নিবে। রায়হান আহমেদ হৃদকে ফ্রেশ হতে ওয়াশরুমে পাঠিয়ে ভাবতে লাগলো, বাহ, মনমা দেখছি এবার বেশ স্ট্রং হয়ে ফিরে এসেছে, কিন্তু হৃদকে কী করে সামলাবো আমি?
ছেলেটা যে একেবারে ভেঙে পড়েছে। আমি কি মনির সাথে কথা বলবো? না, এখনই না। হৃদের এখনও অনেক শাস্তি পাওয়া বাকি আছে। মনকে তার কাজ করতে দেওয়া উচিত। হৃদ ফ্রেশ হয়ে বের হবার পর রায়হান আহমেদ নিজে ছেলের জন্য খাবার বেড়ে নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দেয়। প্রিয়ন্তী এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে তার খালু আর হৃদের কথা শুনেছে। হৃদের যে মনের জন্য কষ্ট হচ্ছে এটা বেশ বুঝতে পারছে প্রিয়ন্তী, কিন্তু সে কিছুই করতে পারবে না তার হৃদ ভাইয়ের জন্য। না করতে চায় না, কারণ প্রিয়ন্তী মন থেকে হৃদকে মুছে ফেলার চেষ্টা করছে। কোনো মতে আর হৃদকে মনে জায়গা দিতে চায় না প্রিয়ন্তী। ছুটে চলে যায় নিজের রুমে। আম্মু, আমি সত্যি কিছু জানি না আপু কোথায় আছে। মৃন্ময় বলল। বুঝেছি, ভালো কথায় কাজ হবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল আলিয়া বেগম। আলিয়া বেগম কিছুক্ষণ পর খুন্তি নিয়ে আসে। মৃন্ময়, এখনও সময় আছে, সত্যিটা বল, তাহলে আমি তোকে ছেড়ে দেব। আলিয়া বেগম বলছে। আম্মু, বিশ্বাস করো, আপু কোথায় আছে তা আমি জানি না, ভয়ে ভয়ে বলল মৃন্ময়। আলিয়া বেগম মৃন্ময়ের কথা বিশ্বাস করলো না, শুরু করে দিল তার তাণ্ডব। এলোমেলোভাবে পিটিয়ে যাচ্ছে মৃন্ময়কে। খুন্তির কোনা লেগে মৃন্ময়ের হাত পিঠ কেটে যায়, তবুও আলিয়া বেগম তার মা থামায় না। যখন দেখলো এতেও কাজ হচ্ছে না, তখন আলিয়া বেগম মৃন্ময়ের প্যান্টের বেল্ট খুলে এনে আবার ওটা দিয়ে পেটাতে লাগলো। মৃন্ময় যে খুব ছোট তা ঠিক নয়, কলেজে উঠেছে। নিজের ভালো মন্দ ভাবা অনেক দিন আগে থেকে বুঝতে পারে, কারণ যেখানে নিজের জন্মদাত্রী মাই সৎ মায়ের মতো আচরণ করে, তখন বাচ্চারা ছোট থাকতে সব বুঝতে শিখে যায়। এত বছর মন ছিল বিধায় ওর কাজগুলো ও করে দিত, মার থেকে আড়ালো মন করে দিত, কিন্তু শেষ একটা বছর সব কিছু এলোমেলো করে দেয় তার মা আলিয়া বেগম। মনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ওর উপর অত্যাচার করত আলিয়া বেগম, কিন্তু আজ সব পরিসীমা অতিক্রম করে গেছে। মৃন্ময় আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। মৃন্ময়কে জ্ঞান হারাতে দেখে আলিয়া বেগম মোটেও বিচলিত হননি, বরং বেলটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের রুমে চলে যান। মৃন্ময় জ্ঞান হারিয়ে ওভাবে ফ্লোরে পড়ে থাকে। মৃন্ময় যে মনের খবর জানে না এটা বেশ বুঝতে পারছে আলিয়া বেগম, কিন্তু আবিদের বাবা আফজাল সাহেব এটা শুনতে নারাজ, কারণ তার বিশ্বাস মৃন্ময় কিছু না কিছু জানে। আলিয়া বেগম ফোনে আফজাল সাহেবকে কিছুতে বোঝাতে সক্ষম হলেন না, বরং পরিস্থিতি আরও হাতের বাইরে চলে গেছে। আফজাল সাহেব আলিয়া বেগমের দোকানে লোক দিয়ে তুলে দেওয়ার হুমকি দিতে লাগলেন। এতে আলিয়া বেগম বেশ ভয় পেয়ে গেলেন। আলিয়া বেগম দিশা খুঁজে না পেয়ে মনের বাবাকে কল করে সব জানায়। তিনি স্পষ্ট জানিয়ে দেয় তিনি কোনো প্রকার তাকে সাহায্য করতে পারবে না, যদি সম্ভব হয় মৃন্ময়কে যেন তার কাছে পাঠিয়ে দেয়। আর মনের ইচ্ছে হলে সে নিজে তার সাথে যোগাযোগ করবে, কারণ ইতিমধ্যে মন তার বাবাকে কল করে সবটা জানিয়েছে। কিন্তু এই ব্যাপারগুলো তিনি চেপে গেছেন। কিন্তু আলিয়া বেগম মৃন্ময়কে পাঠাতে নারাজ, তাই এক দফা ঝগড়া করে কল কেটে দেয় আলিয়া বেগম। পরের দিন। মে আই কামিং ম্যাম? হৃদ বলছে। ইয়েস কাম, মন বলল। হৃদ ভিতরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ বসের চেয়ারে বসে আছে মন। হ্যালো মিস্টার হৃদ, এভাবে তাকিয়ে না থেকে ফাইলগুলো নিয়ে যান আর আধা ঘন্টার মধ্যে সলভ করে নিয়ে আসবেন, মন বলল। হৃদ মনকে একা দেখে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। হৃদ মনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মন বলে ওঠে, নো মোর ওয়ার্ড মিস্টার হৃদ, আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে সে কাজগুলো করে আনো, না হলে এর জন্য অন্য শাস্তি আপনাকে পেতে হবে। মন তু বাকিটা বলার আগে মন বলে উঠল, মিস্টার হৃদ ভুলে যাবেন না আপনি একজন সামান্য অফিস স্টাফ, আর আমি এখন আপনার বস। নেক্সট টাইম আমার নাম ধরে ডাকার সাহস করলে আপনার হয়তো চাকরিটাই থাকবে না। সরি ম্যাম, গেট লস্ট। হৃদ কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল ফাইল নিয়ে। হৃদ কেবিন থেকে বের হতে পিয়ন এসে জানায় নতুন অ্যাকাউন্টিং স্যার তাকে ডেকে পাঠিয়েছে। হৃদ বুঝতে পারল নতুন অ্যাকাউন্টিং স্যার মানে মনের হাজব্যান্ড। হৃদ মনের দেওয়া ফাইলগুলো নিয়ে আবিদের কেবিনের সামনে গিয়ে নক করে। কামিং, আবিদ বলল। হৃদ ভিতরে ঢুকতে আবিদ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কয়েকটা ফাইল নিয়ে ছুঁড়ে মারে হৃদের মুখের উপর। হৃদের রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। রাগটা দমিয়ে রাখছে হৃদ, কারণ আবিদ তার সিনিয়র স্যার। আবিদকে যদি কিছু বলে তাহলে চাকরি নিয়ে টানাটানি হতে পারে। এইসব কি মিস্টার হৃদ, হিসেবে এত গোলমাল কেন? আবিদ বলছে। সরি স্যার, আমি ফাইলগুলো আবার চেক করে দিচ্ছি আপনাকে, নরম কণ্ঠে বলল হৃদ। ফাইলগুলো এক্ষুনি চেক করে দিবেন মিস্টার হৃদ। ওকে স্যার। হৃদ ফাইলগুলো তুলে নিয়ে যেতে নিলে আবিদ পিছু থেকে ডাকে, মিস্টার হৃদ, আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিবেন। হৃদ দাঁতে দাঁত চেপে বলল, ওকে স্যার।
হৃদ তার ডেস্কে ফাইলগুলো রেখে রাগে ফুঁসতে লাগলো। অফিসে বাকি স্টাফরা কানাঘুষা অলরেডি শুরু করে দিয়েছে। কেউ কেউ হৃদের আড়ালে হৃদের উপর হাসছে। হৃদ, মুন আর আবিদের দেওয়া ফাইলগুলো চেক করতে লাগলো। এর মাঝে পিয়ন এসে হৃদকে জানায় আবিদ তাকে ডেকেছে। তখনই হৃদের মনে পড়ল আবিদকে কফি দেওয়ার কথা। হৃদ দ্রুত উঠে কফি বানিয়ে নিয়ে যায় আবিদের জন্য। মে আই কামিং স্যার? ইয়েস। হৃদ ভিতরে ঢুকে কফিটা টেবিলে রাখে। আবিদ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে হৃদের দিকে। হৃদকে যতবার দেখে আবিদের রাগ যেন ততবার বেড়ে যায়। আবিদ তার রাগটা কন্ট্রোল করে কফিটা মুখে দিয়ে চোখ মুখ কুঁচকে হৃদের দিকে তাকিয়ে ছুঁড়ে মারে ফ্লোরে। এই কি কফি নাকি শরবত মিস্টার হৃদ? যান আরেক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। হৃদ দাঁতের দাঁত চেপে বেরিয়ে যেতে নিলে আবিদ পেছন থেকে বলে ওঠে, ফ্লোর কে ক্লিন করবে মিস্টার হৃদ? আমি এক্ষুনি ক্লিন করে দিচ্ছি স্যার। হৃদ চুপচাপ ফ্লোর ক্লিন করে, আবার আবিদের জন্য কফি বানিয়ে আনে। আবিদকে কফি দিয়ে কেবিন থেকে বের হতে আবিদের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। হৃদ নিজের ডেস্কে এসে বসতে মন হৃদকে কল করে কেবিনে আসতে বলে। হৃদ বুঝতে পারল আবিদের মতো হয়তো মনও এমন কিছু করবে। দীর্ঘশ্বাস ফেলে মনের কেবিনের দিকে হাঁটা দিল হৃদ। রায়হান আহমেদ ভোরবেলায় বেরিয়ে যায়। এদিকে রিয়ানা বেগমের গতকাল থেকে দু চোখে ঘুম নেই, রক্তবর্ণ হয়ে আছে দু চোখ। প্রিয়ন্তী বেলা 12টায় ঘুম থেকে উঠে পাউরুটি আর ডিম সিদ্ধ খেয়ে নিয়ে রেডি হয়ে নেয় বিয়ের শপিং করার জন্য। হঠাৎ করে প্রিয়ন্তীর ফোনটা বেজে ওঠে। প্রিয়ন্তীর ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে চোখ মুখের রং পাল্টে যায় প্রিয়ন্তীর। ভয়ে ভয়ে কলটা রিসিভ করে। হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাম, প্রিয়ন্তী বলল। বিয়ের ডেট কবে ফিক্সড হয়েছে প্রিয়ন্তী? নেক্সট উইক ম্যাম। ছেলেটাকে বলেছিস তোর আগে দুবার অ্যাবর্শন হয়েছিল? ফোনের ওপাশ থেকে কথাটা শুনে ভয়ে আটকে ওঠে। ম্যাম প্লিজ এমনটা করবেন না, বলুন আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব, প্রিয়ন্তী বলল। হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলল, তাহলে শোন তোকে ঠিক কি করতে হবে। ওকে ম্যাম, আপনি যা বলবেন আমি তাই করব। গুড, রাখছি এখন, পরে আবার ফোন করব। কল ডিসকানেক্ট হতে প্রিয়ন্তী যেন হাত ছেড়ে বাঁচল, কারণ যতবার এই নাম্বার থেকে কল এসেছে ঠিক ততবার তার রাতের ঘুম হারাম হয়েছে চিন্তায়। হঠাৎ কলিং বেলের আওয়াজে প্রিয়ন্তী আর রিয়ানা বেগম দুজনের ভাবনার পরিসমাপ্তি ঘটে দুজনে রুম থেকে বের হয় দরজা খুলে দেওয়ার জন্য। কিন্তু প্রিয়ন্তী রিয়ানা বেগমকে দেখে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। রিয়ানা বেগম ধীর পায়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে সামনে তাকিয়ে মানুষগুলোকে দেখে রিয়ানা বেগম পড়ে যেতে নিলে প্রিয়ন্তী ছুটে এসে রিয়ানা বেগমকে ধরে ফেলে। খালামুনি তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে বলল রিয়ানা বেগম। বুবু তুমি ঠিক আছো তো? রিমা, তুই হৃদের বাপের সাথে কেন রিমা? রাগী গলা জিজ্ঞাসা করলো রিয়ানা বেগম তার মামাতো বোনকে। বউ তার স্বামীর সাথে থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না রিয়ানা? হাসি মুখে বলল রায়হান আহমেদ। হৃদের বাবার কথা শুনে আতকে ওঠে রিয়ানা বেগম, কাপা কাপা গলায় বলে ওঠে, মামা মানে কি বলতেছো হৃদের বাপ? যেটা শুনেছি ওইটাই, আমি তোমার মামাতো বোন রিমাকে বিয়ে করেছি আজই। রিয়ানা বেগম আর কিছু শুনল বলে মনে হলো না, তার আগে জ্ঞান হারিয়ে পড়ে গেল রিয়ানা বেগম। রায়হান আহমেদ প্রিয়ন্তী মিলে রিয়ানা বেগমকে রুমে নিয়ে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। প্রিয়ন্তী রিয়ানা বেগমের পাশে বসে রিয়ানা বেগমের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে রায়হান ভাই, আমরা যা করছি এটা ঠিক হচ্ছে? বুবু তো আমাকে আপনার বউ মনে করে শুনে অজ্ঞান হয়ে গেছে। রিমা, আমি যা করছি ঠিকই করছি। রিয়ানা যা যা পাপ করেছে তার শাস্তি তো পেতেই হবে, আর আমাদের স্বামী স্ত্রী হওয়ার নাটকও চালিয়ে যেতে হবে। কিন্তু রায়হান ভাই, হৃদ বাবা যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? শোনো রিমা, ছেলে মেয়ে কেউ এখন ছোট নেই, সবাই বড় হয়ে গেছে, তারা এখন প্রতিষ্ঠিত। নিজেরা নিজেদের মতো ভালো মন্দ যখন বুঝে তখন আমাকেও বুঝবে। রায়হান ভাই, আমার মনে হয় না হৃদ আমাকে মেনে নেবে। এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজটা চালিয়ে যাবে। আমার বউ হওয়ার নাটকটা যেন হৃদ, আবিদ বা প্রিয়ন্তী কেউ না ধরতে পারে। ওকেও বুঝতে হবে চোখের সামনে নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে কেমন লাগে। কথায় আছে না, হাতে না পারলে ভাতে মারো, ঠিক এই কাজটাই করব আমি। আপনি যা ভালো মনে করেন করুন, তবে দেখবেন আমার বোনটাকে এতটা কষ্ট দিবেন না যাতে ও ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। এদিকে রিয়ানা বেগমের জ্ঞান ফিরতে হাওমাও করে কাঁদতে লাগলো। প্রিয়ন্তী, আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কেঁদো না খালামণি, সব ঠিক হয়ে যাবে।
কিচ্ছু ঠিক হবার নয় প্রিয়ন্তী। হৃদের বাপ আমাকে ডিভোর্স দিয়ে আমারই বোন রিমাকে বিয়ে করে আনছে। শান্ত হও খালামণি, আমি খালুর সাথে কথা বলবো, তুমি ভেবো না। তুই সত্যি কথা বলবি প্রিয়ন্তী? বলবো। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি এখনই আসছি। প্রিয়ন্তী দ্রুত রুম থেকে বের হয়ে রায়হান আহমেদের সামনে এসে দাঁড়ায়। আচমকা প্রিয়ন্তী সামনে এসে দাঁড়াতে রিমা রায়হান দুজনে ঘাবড়ে যায়। এটা ভেবে প্রিয়ন্তী না আবার তাদের কথা শুনে ফেলে। প্রিয়ন্তী রিমার দিকে এক নজর তাকিয়ে হুট করে বলে ওঠে,